আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই আছেন ভালো? পেপার পত্রিকা পড়তেছেন আদৌ, নাকি পেপার পত্রিকা সারান দিয়েছেন একেবারে? পেপার পড়তে হবে কিন্তু, পেপার পড়া অত্যন্ত জরুরি, বুঝতে পারছেন? পেপার পড়তে হবে এই মুহূর্তে, পেপার পড়া ছাড়া যাবে না। হ্যাঁ, পেপার পড়তে হবে। কিছু রিসেন্ট, কিছু মোস্ট রিসেন্টের বিষয়টা জানেন? কিছু রিসেন্ট, যেমন ধরেন আপনার সংবিধান, সংবিধানের সংস্কার প্রস্তাবিত, এটা খবর জানি তো। 1 নম্বরে বলছে সংসদ, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং এটার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, যেখানে একটা হবে নিম্নকক্ষ আর একটা হবে উচ্চকক্ষ। মেয়াদ হবে 4 বছর। নিম্নকক্ষে 400 জন, সংরক্ষিত 100 সহ, সংরক্ষিত নারী 100 সহ। উচ্চকক্ষে হলো 105, 105-এর মধ্যে 100 জন হলো নিম্নকক্ষের আসনের হারের অনুসারে, নিম্নকক্ষের আসনের হারে, আর 5 জন হলো রাষ্ট্রপতির সুপারিশে। এবং এখানে আরো কিছু বলছে যে প্রার্থী হওয়া যাবে 21 বছর বয়সে, প্রার্থী 21 বছর বয়সে হতে পারবে। আগে যেটা ছিল 25 বছর, এখন প্রস্তাবনা করা হয়েছে 21 বছর বয়সে পারবে। 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, 2বারের বেশি পিএম নয়। তারপরে বলছে যে প্রাইম মিনিস্টার, পিএম মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হবেন না, একজন হবেন না। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী দলীয় প্রধান একজন হবেন না। এরপরে বলছে যে ন্যায়পাল নিয়োগ হবে, ন্যায়পাল নিয়োগ হবে। মূলনীতি হবে 5টি, সংবিধানের মূলনীতি হবে 5টি, 5টি মূলনীতি হবে। এক, সাম্য, কারণ সংবিধান কিন্তু এখন পরীক্ষা আসবে না। এখানে 2টা বিষয় বোঝার আছে, যে আমরা চ্যাপ্টার 4, 5, 6 3টা বাদ দিয়ে কেন 7-এ চলে গেলাম। 4, 5 রিসেন্ট হয়, আমরা এই মাসের শেষের দিকে আমরা 4, 5 পড়বো ইনশাল্লাহ। 6-এর ব্যাপারটা খুবই আনসার্টেন হয়ে গেছে সংবিধান তৈরি করার কারণে। সংবিধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি এই সংবিধান সংস্কার কমিশনের প্রধান, তিনি আসলে কি করবেন সেটা বিষয়, এবং প্রধান মানে রাজনৈতিক দলগুলো হয়তো বা তারা একটা ডিসিশনে আসবেন, সেজন্যই আসলে সংবিধানটা আমি পড়ে রাখছি। 7, 8 এবং 9 এই 3টা অধ্যায় যদি আমরা এখন পড়ে ফেলি, সেটা আমাদের জন্য খুব বেটার হবে। আগে পড়ে ফেললে আমাদের জন্য বেটার হবে, আমাদের জন্য একটু টাইম নিয়ে 4, 5, 6 এটা পড়তে পারলে আমাদের জন্য ভালো, কারণ সর্বশেষ তথ্যই পরীক্ষা আসবে ইনশাল্লাহ। এবং বিপিএসসি ইজ আনসার্টেন, তারা নিজেরা প্রেস করবে, প্রেস প্রতিষ্ঠা করবে, এবং তারা নিজেরা প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেবে। সেক্ষেত্রে আপনাদের প্রিলি পরীক্ষা মে মাসে হওয়ার চান্স খুবই কম, কোরবানির পরে জুনে বা জুলাইতে হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে ওই 3টা অধ্যায় আমরা পরে পড়ি। এমনও হতে পারে যে ওই 3টা অধ্যায় আমরা ভূগোল সুশাসন শেষ করে, সুশাসনটা শেষ করে তারপরে আমরা টাচ করতে পারি, বা ইন্টারন্যাশনাল শেষ করে তারপরও টাচ করতে পারি। যাই হোক, এখন একটা বিষয় হলো যে সাম্য, তারপর হলো মানবিক মর্যাদা, মানবিক মর্যাদা,
তারপর হলো সামাজিক সুবিচার, সামাজিক সুবিচার। নাম্বার 4 হলো বহুত্ববাদ বা প্লুরালিজম, সাম্য বা ইকুইটি। আরেকটা হলো গণতন্ত্র। এই কয়েকটা বিষয় হলো বর্তমান বিষয়। ক্লাস তো আপনারা করেন না, শুধু হাউকাউ করেন। ক্লাস হচ্ছে, ক্লাসের খবর নাই আপনাদের। নিচে দেখা যাচ্ছে না মনে হয়, নিচেরটা হলো যে মূলনীতি হবে 5টি। একটু দূরে সরিয়ে মূলনীতি হবে 5টি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং হলো গণতন্ত্র। কিছু সাম্প্রতিক আপনাকে আমি জাস্ট একটু টাচ করে দেই যাতে আপনার জন্য একটু সুবিধা হয়। অনেকদিন ক্লাসের কথা হয় না বা দেখা হয় না। তাহলে সংবিধানের সংস্কার প্রস্তাব হলো এগুলো, মানে বেসিক্যালি এই কটা হলো মূল আর কি। আসন কিন্তু সরাসরি আসন হলো 300 আসনই, সংরক্ষিত 100 থাকবে নারী আসন। একই সাথে 2টা ভোট দিবে, অর্থাৎ 3টা আসনের জন্য, প্রতি 3টি আসনের জন্য একজন করে নারী নারী এমপি থাকবেন। ভোট দেওয়ার সময় 3টা দিবেন। আর মধ্যবর্তী নির্বাচন হবে উচ্চকক্ষের। মধ্যবর্তী নির্বাচন না, ওখানে বলছে যে এই নিম্নকক্ষে যারা আসন পাবে তারাই সমহারে উচ্চকক্ষে দিবেন। এটা খুব ভালো লাগে নাই। এটা হওয়া উচিত ছিল যে উচ্চকক্ষটা আলাদা হবে, আলাদা ভোট হবে মধ্যবর্তী। এইটা হলে মানে পলিটিক্যাল পার্টিগুলোর প্রেসারে থাকবে, এইটা তারা করে নাই। এরপরে রিসেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে সীমান্তে কাঁটা তারের বেড়ার 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণ করা যাবে না। অর্থাৎ কাঁটাতারের বেড়া যেটা হলো শূন্য লাইন, জিরো লাইন থেকে 150 গজ, এই জায়গাটাকে বলা হয় নোম্যান্স ল্যান্ড। এটা নোম্যান্স ল্যান্ড। এখানে আসলে এই শূন্যরেখার মধ্যে আসলে কেউই এখানে স্থাপনা নির্মাণ করতে পারবে না। সেখানে কাঁটাতারের বেড়ার এখানে স্থাপনা নির্মাণ করতে গেলে সুনামগঞ্জে এই বিডিআর এবং বিজিবি এবং হলো বিএসএফ এর মধ্যে একটা মানে সংঘর্ষ ঘটে। এরপর হলো যে ট্রাম্পস হেমিসফেয়ার হলো যে হেমিসফেয়ারটা এরকমের থাকে আর কি। এইটাকে বলা হয় হেমিসফেয়ার আর কি, এরকম এরিয়াটা থাকে। মানে ব্যাপারটা বুঝেন নাই, আমি বোঝাচ্ছি যে ট্রাম্প আসলে কি চাচ্ছে। ট্রাম্প চাচ্ছে যে তার অধীনে অনেকগুলো ভূখণ্ডকে নিতে চাচ্ছে সে। ট্রাম্প যেটা করছে, এবং তার এইখান থেকে কিন্তু আপনাদের রিসেন্ট কোনো পরীক্ষা থাকলে সেখানে আসতে পারে। ট্রাম্প হেমিসফেয়ারের মধ্যে বিষয়টা হলো এরকমের, যেমন ধরেন এটা হলো ইউএসএ, এটা হলো মেক্সিকো, এটা হলো পানামা, এই পানামা খাল। নিচে তো দক্ষিণ আমেরিকা, এটা হলো পানামা খাল। উপরে যে দেশটা, সেই দেশটা হলো কানাডা। আর এইখানে যেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, গ্রিনল্যান্ড। কে বলতে পারেন দেখি, কে বলতে পারবেন এখানে? যে পারবেন তাকে থ্যাঙ্কস দেবো। গ্রিনল্যান্ড কোন দ্বীপে? গ্রিনল্যান্ড পৃথিবীর বড় দ্বীপ। দ্বীপ তো অবশ্যই কোনো সাগরে হবে। কোন সাগরের দ্বীপ? পৃথিবীর বড় দ্বীপ। এই গ্রিনল্যান্ডের আবিষ্কার 1909, ডেনমার্ক। 1909 আবিষ্কার, 9 থেকে উনি ডেনমার্কের অধীনে, 2009 থেকে স্বায়ত্ত শাসন। এই গ্রিনল্যান্ড এর রাজধানী হলো নুক। NUUK। রাজধানী হলো নুক, NUUK, নুক। ট্রাম্প যেটা চেয়েছে যে যুক্তরাষ্ট্রকে এই জায়গা থেকে এই জায়গায় নিবে,
এবং এই গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প। এই ট্রাম্প 2018 সালেও দাবি করছে এবং হলো 2024 সালেও দাবি করছে যে সে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চায়। এর আগে এটা কিনতে চেয়েছে ট্রুম্যান 1947-এ। 1947 সালে ট্রুম্যানও চাইছিল এটা কেনার জন্য। কেন কিনতে চায় তার মানে যার কারণ আছে, কারণটা বলতেছি। তাহলে ট্রাম্প যেটা বলছেন, তিনি প্রথমত যেটা করছেন যে তিনি এই গ্রিনল্যান্ড কোন দ্বীপে, কোন সাগরের দ্বীপ, কে বলতে পারেন? ট্রাম্প কোন, একজন বলছে টাইমলি শুরু করলে ভালো, আমরা টাইমলি শুরু করছি, আপনি দেখেন টাইমলি শুরু করছে, 8:05 শুরু হয়েছে। আপনি কয়টা আসছেন তন্ময় ঘোষ? আমরা 11 মিনিট আগে শুরু করছি, এখন 8:18 বাজে। 12 মিনিট আগে শুরু করছি, 8:06 আমরা শুরু করছি, তাই এটাই তো টাইম। 8টা মানে 8টাতে সম্ভব নাকি? একেবারে সম্ভব, একেবারে 8টা মানে 8টা। আপনার লাইভ হয়তো ওখানেও স্ক্রলে এক মিনিট চলে যায়। এত ইনফো মনে রাখার টেকনিক জানায়েন, কোনো টেকনিক নাই, পড়তে হবে। পরীক্ষার সময় দেখবেন টেকনিক মনে থাকবে কিন্তু উত্তর মনে থাকবে না, উত্তর হবে না, মানে প্রশ্নটাই মনে থাকবে না, খালি টেকনিক মনে থাকবে। যারা বিভিন্ন সূত্র দিয়ে পড়েন ভাই, কি বাসটা যে খাবেন ভাই, আনবিলিভেবল বাস খাবেন। পরীক্ষার সময় একটা প্রশ্ন পড়া এবং উত্তর করার জন্য আপনি সময় পাবেন মাত্র 36 সেকেন্ডস। 36 সেকেন্ডের মধ্যে প্রশ্ন পড়া, বোঝা এবং বৃত্ত ভরাট। সেখানে আপনি যদি সূত্র মনে রাখেন, দেখবেন অনেক সূত্র আছে, সূত্রই মনে আছে বাট প্রশ্ন মনে নাই। এটা কি রবীন্দ্রনাথের উপন্যাস, নাকি ছোট গল্প, নাকি নজরুলের ছোট গল্প, নাকি, দেখবেন গোলায় যাবেন। এইসব আপনার টানা পড়বেন। দুই একটা সূত্র মানে একেবারে, যেমন জাতিসংঘে আমি পড়াইছিলাম যে জাতিসংঘের যেই প্রতিষ্ঠা মানে ইয়াগুলো, পদক্ষেপগুলো, সেটা একটা সূত্রে পড়িয়েছিলাম। জেনেভা সদপ্তরগুলোর সূত্র পড়িয়েছিলাম। এরকমের কিছু সূত্র মনে রাখা মানে করা যায়, কিন্তু সব যদি সূত্র নিয়ে পড়েন তাহলে পাগল হয়ে যাবেন। পরীক্ষার সময়গুলো মনে থাকবে না। ভাইয়া বোর্ডে জিজ্ঞেস করলে দেখা গেল সূত্র বলে ফেলাইলেন, লাভ হবে না। আমার ম্যাপের ক্লাসে জানার কথা এটা, যে গ্রিনল্যান্ড কোন সাগরে, ম্যাপের ক্লাসে স্পষ্ট দেখাইছে এটা এলো আর্কটিক সাগরে বা উত্তর মহাসাগর। এই যে এই জায়গা দিয়েই তো চলে গেছে 66.5 ডিগ্রি, এই জায়গা দিয়ে চলে গেছে 66.5 ডিগ্রি। এর উপরে হলো গ্রিনল্যান্ড, এটা হলো উত্তর মহাসাগর, বা উত্তর মহাসাগরকে ইংলিশে বলা হয় আর্কটিক, ARCTIC, আর্কটিক। এরপরে ট্রাম্প যেটা বলছেন, এই কানাডাকে বলছেন যে 51তম রাজ্য ঘোষণা করছেন, 51তম রাজ্য হতে বলছেন, যে কানাডাকে স্বাধীন দেশ না থেকে রাজ্য হতে বলেছেন, যে কানাডা হতে পারে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য। উনি বাই পপুলেশন থেকে বলছেন কথাটা, কিন্তু কানাডা হলো সেকেন্ড বিগেস্ট কান্ট্রি বাই এরিয়া, আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু কানাডা। আর যুক্তরাষ্ট্র কিন্তু আয়তনে ফোর্থ, চায়না ইজ দ্য থার্ড, রাশিয়া ইজ দ্য ফার্স্ট, ব্রাজিল ইজ দ্য ফিফথ। অর্থাৎ ইউএসএ কিন্তু আয়তনে চতুর্থ বৃহত্তর দেশ। সে বলছে যে এখানে কানাডা কি হতে পারে, যে আমাদের 51তম রাজ্য। এরপর এখানে আছে মেক্সিকান গালফ বা মেক্সিকো উপসাগর। এই মেক্সিকান গালফে তিনি বলছেন যে এটার নাম হবে আমেরিকান গালফ। অর্থাৎ তিনি এটাও বলছেন যে আমেরিকান গালফ। এবং এখান থেকে তিনি আসছেন পানামা। এই পানামা খাল 1914 সালে এটা খনন হয়, এবং এই খননটা করছিল ইউএসএ। এবং 100 বছর পর 2014-এ এটা পানামা চলে যায় চূড়ান্তভাবে। মাঝখানে 1999-এ পানামা পায়, কিন্তু 2014 সালে এটা চূড়ান্তভাবে পায়। সেই ইউএসএ বলছে যে এটা আবার আমার ইউএসএর হবে, কারণ এখান থেকে চাইনিজ পণ্য এখান থেকে পুরো এই প্রশান্ত মহাসাগরে আটলান্টিক হয়ে ইউরোপে পাড়ি জমায়। সে বলছে যে না, আমরা নেব। হয়তো এখানে সে একটা এমবার্গো দিবে, তাকে ঘুরে যেতে হবে, কারণ চায়নার একটা এমবার্গো সাউথ চায়না সিতে ইউএসএর জন্য আছে। সেজন্য সে চায় যে পানামা খালটাকে ইউএসএ নিজে রাখতে। তার মানে এই ট্রাম্প হেমিস্ফেয়ার, অর্থাৎ ট্রাম্প বলছে যে ইউএসএ কানাডা 51তম অঙ্গরাজ্য হবে, গ্রিনল্যান্ডকে আমি কিনবো। এখানেও একটা কারণ আছে, গ্রিনল্যান্ড কেন কিনতে চায়, এটার কারণ হলো যে আইস সিল্ক রোড। এই আইস সিল্ক রোড নামে
একটা রোড ঘোষণা করেছে চায়না, যেটা চায়না টু চায়না প্লাস গ্রিনল্যান্ড। এখানে চায়না থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত একটা আইস সিল্ক রোড হবে, এবং এটা যদি হয় সেটা চায়নার জন্য খুব বিগ থ্রেট, ইউএস এর জন্য থ্রেট। কারণ গ্রিনল্যান্ড যদি এখানে যদি চায়নার পুরো আইস সিল্ক রোডের এরিয়ায় আসে, তাহলে এখানে পুরো ইউএস এর নাকের ডগা চলে আসবে। ইউএস এজন্যই চাচ্ছে যে আসলে গ্রিনল্যান্ড কানাডাও আমাদের হোক আর গ্রিনল্যান্ডও আমাদের হয়ে যাক, এই একটা বিষয়। আর হলো আর এই গ্রিনল্যান্ডে প্রচুর সি ফুডের জন্য বিখ্যাত। আর এই সি ফুড হলো আর্মিদের, অর্থাৎ ইউএস আর্মিদের প্রধান খাবার, আর সেটা গ্রিনল্যান্ড থেকে আমদানি করে ইউএসএ। এজন্য তার একটা টার্গেট হলো গ্রিনল্যান্ডে একটা পদক্ষেপ নেওয়া। ট্রাম্প হেমিস্ফিয়ার এই সময়ের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি সপ্তম অধ্যায় চ্যাপ্টার লিখছি, কিন্তু আমি রিসেন্টে ঢুকে গেছি, কারণ রিসেন্টে কিছু ইনফরমেশন আপনাদেরকে টাচ দিয়ে আমি চ্যাপ্টার 7-এ ঢুকবো। কারণ আপনাদের এখন অনেক পরীক্ষা হবে, যতটুকু আমার কাছে তথ্য আছে। অ্যাপ্লিকেশন করছেন তো, পরীক্ষা হবে, কিছু রিসেন্ট প্রশ্ন আপনাদের আসবে। এবং আমি আগের ব্যাচেও উইকলি একটু রিসেন্ট টাস্ক দিতাম, এই জন্য আমি আপনাদেরকে অনেকদিন পর আসার কারণে একটু রিসেন্ট টাস্ক দিচ্ছি। তাহলে গ্রিনল্যান্ডের রাজধানী হলো নুক। আরেকটা বিষয় হলো যে ইরান তার রাজধানী পরিবর্তন করেছে। ইরানের রাজধানী সেটা হলো মাকরান, MAKRAN, মাকরান, মাকরান নগরী। এটা বেসিক্যালি এই রকমের, ইরানটা, এইটা ইরান, এটা হলো পারস্য উপসাগর, পারস্য উপসাগর। আর এইখানে এই নগরটা হলো মাকরান। এই মাকরান নগর না, বেসিক্যালি একটা মরুভূমি অঞ্চল। এর হলো পাকিস্তান, এখান থেকে এদিকে পাকিস্তান, এদিকে হলো পাকিস্তান। এই পাকিস্তানও কিন্তু মাকরান নামে জায়গা আছে, MAKRAN, মাকরান। পাকিস্তানও মাকরান আছে, যেটা মরুভূমি অঞ্চল, এখানেও মরু অঞ্চল। আর এই মরু অঞ্চলের এখানেই একটা রাজধানী করবে ইরান, যেটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা অঞ্চল, দক্ষিণ পশ্চিম। মাকরান কিন্তু আরও একটা আছে এখানে, এখানে কিন্তু কাস্পিয়ান সাগর, এই কাস্পিয়ান সাগরের পাশেও কিন্তু একটা মাকরান আছে। এই মাকরান না, এখানেও একটা মাকরান আছে। এই মাকরানটা রাজধানী হবে না, রাজধানী হবে এইটা, ইরানের প্রস্তাবিত রাজধানী। এবং এটা অলরেডি পাস্ট, সবকিছুই প্রায় কার্যক্রমটা শুরু করবে। রাজধানীতে দুইটা জিনিস থাকতেই হয়, মনে রাখবেন। ক্যাপিটাল সিটিতে দুইটা জিনিস থাকতে, একটা হলো রাজধানীতে দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো ওই দেশের পার্লামেন্ট, যে কোনো দেশের পার্লামেন্ট মাস্ট বি লাইডেন ক্যাপিটাল সিটি। আরেকটা হলো যে দূতাবাস, প্রত্যেকটা দেশের এম্বাসি বা হাইকমিশন, এই দুইটা অফিস যে কোনো দেশের ক্যাপিটাল সিটিতে হবে। এবং ক্যাপিটাল সিটিতে হওয়া মানে ওইটাকে ক্যাপিটাল হিসেবে স্বীকৃতি প্রদান করা। আর যদি ক্যাপিটাল সিটির বাইরে কোনো দূতাবাসের অফিস থাকে, তখন তাকে বলা হয় কনসুলেট। যেমন আগরতলায় বাংলাদেশের দূতাবাসের শাখা অফিস ছিল, যে কারণে আগরতলা এটা ছিল বাংলাদেশের কনসুলেট। এই কনসুলেটের এখানে কিন্তু 5 ডিসেম্বর ওখানে আক্রমণ করেছিল হলো ভারতীয়রা, যে আমাদের আগরতলা কনসুলেটে আক্রমণ করে ভারতীয়রা, তাদের পতাকার অবমাননার একটা বিষয় বলে তারপরে আক্রমণ করে। সো এখানে আমাদের দূতাবাস, বাংলাদেশের হাইকমিশন কিন্তু ইন্ডিয়াতে দিল্লিতে থাকবে। এছাড়া যা থাকবে সব সহকারী হাইকমিশনার অফিস বা কনসুলেট অফিস। এই কনসুলেট হয় হলো মানে শহরের বাইরে, মানে রাজধানীর বাইরে। রাজধানীতে দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো পার্লামেন্ট ভবন ওই দেশের, আর একটা হলো দূতাবাস ভবন। দুটো জিনিস পার্লামেন্টে থাকতে হয়। এরপরে যে ইনফরমেশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যে ব্রিক্সের 10ম সদস্য হবে ইন্দোনেশিয়া। ব্রিক্সের 10ম সদস্য হবে ইন্দোনেশিয়া, এবং খুব শীঘ্রই এটা হতে যাচ্ছে। কাতারের দোহায় এখানে গাজা যুদ্ধবিরতির চুক্তি আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু চুক্তি আলোচনা চলছে। চুক্তি হওয়ার পরে কার্যকর হয়নি আর কি। কাতারের দোহায় এখানে খুব দেখছেন আপনারা, সিনটা দেখছেন কিনা, যে হামাসের নেতৃবৃন্দ যারা আসছে, মানে আপনি অবাক হয়ে যাবেন যে তাদের আসলে ছেঁড়া গেঞ্জি, তারপরে হলো ছেঁড়া সোয়েটার, হাত ফাটা, ঠোঁট ফাটা, মানে মনে হয় যেন গুহা থেকে উঠে আসছে। কাদা, হাতে কাদা,
মাথায় কাদা, অথচ ইসরায়েলরা আলোচনায় বসছে, তারা কিন্তু কোটটাই পরে আসছে, আর মুসলিম হামাসের নেতৃবৃন্দ তারা আসছে একেবারে খুবই জীর্ণ শীর্ণ পোশাক পরে। এই আলোচনায় মধ্যস্থতা করতেছে ইউএসের যে ট্রাম্পের যে প্রতিনিধি, মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি উইটকফ। এই উইটকফের নেতৃত্বে আলোচনা চলতেছে, উইটকফ, এবং তার নেতৃত্বে আলোচনা চলতেছে যে এখানে একটা গাজা যুদ্ধবিরতির আলোচনা মানে চুক্তি করবে। আসলে এখন পর্যন্ত এই চুক্তিটা চূড়ান্ত পর্যায়ে আসে নাই। আজকেও বলছে যে বেনিয়ামিন নেতানিয়াহু বলছে যে এই চুক্তিটা ভোটে দিতে হলে অবশ্যই আমাদের অনুমতি লাগবে, এবং আসলে শেষ পর্যন্ত এটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। তিব্বতে ভূমিকম্প হয়েছে এই জানুয়ারিতে, তিব্বত ভূমিকম্প, তারিখটা এবং মাত্রা একই জিনিস, 7.1 মাত্রা, এবং তারিখটা হলো 7/1/2025, এবং এর উৎপত্তি স্থল চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল, এটা হলো উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এরপরে ইসরায়েল, জানেন ইসরায়েল গত 2022 থেকে, 2022 না 2023 থেকে, আমি দুঃখিত, 2023 থেকে এ পর্যন্ত 6টি মুসলিম দেশে আক্রমণ করেছে, 6টি মুসলিম দেশে আক্রমণ করে, 6টি মুসলিম দেশে আক্রমণ করে। আমি 5টি দেশ লিখবো, আপনি একটা দেশ বলবেন। হ্যাঁ, একটা দেশে এখন আক্রমণ করেন, আক্রমণের হুমকি দিয়েছে। 5টি দেশে আক্রমণ করেছে ইতিমধ্যে, ওই দেশও আক্রমণ করার হুমকি দিয়েছে। আমি 5টা দেশের নাম লিখি, আপনি একটা দেশ বলবেন, অথবা আমি 4টা বললাম, আপনি 2টা বলবেন। একটা হলো গাজা, গাজা যেটা ফিলিস্তিনের অংশ। 2 নম্বর হলো ইয়েমেন, ইয়েমেনে যে হুতি বিদ্রোহীদের দমনে, হুতিদের দমনে। এরপর আক্রমণ করেছে হলো লেবানন, লেবানন এটা হলো যে হিজবুল্লাহদের দমনে, হিজবুল্লাহ দমনে। এরপর আক্রমণ করেছে সিরিয়া, সিরিয়া আক্রমণ করেছে। 5 এবং 6 কে হতে পারে? 6তে হুমকি দিয়েছে, আর 5 কে দেখি পারেন কিনা। একটা কথা মনে রাখবেন, IMF এর 191তম সদস্য, এটা উত্তর কোরিয়া লিখছিল, কারেন্ট অ্যাফেয়ার্সও লিখছিল, পত্রিকা আসছিল। আসলে এটা লিস্টেনস্টাইন, লিস্টেনস্টাইন হবে এটা, এটা উত্তর কোরিয়া হবে না। আর LDC ভুক্ত দেশ এখন কিন্তু 44। সর্বশেষ মুক্ত হয় প্রিন্সিপ শাওটম, প্রিন্সিপ ও শাওটম। এখানে আরেকটা দেশ হলো ইরান, আক্রমণের হুমকি দিয়েছে তুরস্ক। তুরস্কতে আক্রমণের হুমকি দিয়েছে, তুরস্কতে আক্রমণ করবে এমন হুমকি প্রদান করেছে। এরপরে যেটা হলো লস অ্যাঞ্জেলস দাবানল, লস অ্যাঞ্জেলস দাবানল। এই দাবানল শুরু হয়েছে কিন্তু 7 জানুয়ারি, 2025, এবং এখন পর্যন্ত 148 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে, এলাকা পুড়ে যায়। আরো বেশি এলাকা আক্রান্ত হবে, 27,000 একর, 148 বর্গ কিলোমিটার, খুবই বিশাল একটা এরিয়া। আরো বেশি, এখন পর্যন্ত এটা কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই। এই দাবানল ইংলিশ হলো ওয়াইল্ড ফায়ার। এটা হলো বায়ুমণ্ডল যখন শুষ্ক থাকে, বায়ুমণ্ডল শুষ্ক, এই জন্য, অর্থাৎ ওই এরিয়াটায় জলভাগ, যেটা হলো প্রশান্ত মহাসাগরের শুষ্ক বায়ুটা, যেটা
লানিনা না এলনিনো কোনটাকে বলে যেন, ওটা লস অ্যাঞ্জেলেস পার হয়। এই লস অ্যাঞ্জেলেস কিন্তু ইউএস এর পশ্চিম অঞ্চলের শহর, ইউএস এর পশ্চিমে অবস্থিত, ইউএস এর পশ্চিমে অবস্থিত লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলস ইউএস এর পশ্চিমে অবস্থিত। আমি ক্লাসে ভাইয়া ফোন দেবো না। আমাদের বৈদেশিক ঋণের ব্যাপারে একটা তথ্য আছে। বৈদেশিক ঋণ, আমাদের ঋণটা যদি চিন্তা করি, টোটাল ঋণ, টোটাল লোন আমাদের বৈদেশিক বাংলাদেশের টোটাল ঋণ 18,32,282 টাকা। এটা হলো আমাদের মোট ঋণ। 88,000 এর মধ্যে আমাদের কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে 10,20,000, অভ্যন্তরীণ বৈদেশিক ঋণটা অভ্যন্তরীণ হলো 10,20,000, 10,20,205 কোটি টাকা, 205 কোটি টাকা হলো অভ্যন্তরীণ উৎস থেকে। আর বৈদেশিক হলো 8,12,077 কোটি টাকা, 8,12,077 কোটি টাকা। এটা হলো আমাদের বৈদেশিক লোন। আর মোট লোন 32,000, 18,32,282 কোটি টাকা। এখন আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এবার ভাই বারবার জিজ্ঞেস করতেছে, এটা ট্যাক্স জিডিপি রেশিও, ট্যাক্স জিডিপি রেশিও, এই রেশিওটা হলো 8.2%, 8.2%। আর লোন জিডিপি বা ঋণ জিডিপি রেশিও, ঋণ জিডিপি রেশিও এটা হলো 36.32%। অর্থাৎ ট্যাক্স জিডিপি রেশিও বললে জিডিপির অনুপাতে ট্যাক্সের হার হলো 8.2%। আর আমাদের জিডিপির এগেনস্টে লোন হলো 36.32%। একটা দেশের লোন যখন 40% হয়, তখন সেই দেশটা আসলে কি হয়, সেই দেশটা তখন আপনার যেটাকে বলে যে দেউলিয়া হয়। তবে সেটা হলো বৈদেশিক ঋণ হইতে হবে 40%। আমাদের কিন্তু মোট ঋণই কিন্তু 36%, মোট ঋণ কিন্তু 40% না। আর বৈদেশিক লোন তো আরও কম, জিডিপির এগেনস্টে যদি ধরেন মোট ঋণ হলো 36%, তাহলে বৈদেশিক ঋণ তো আরও কম, তাহলে সেক্ষেত্রে এটা অলমোস্ট 17 বা 15%। তাহলে বৈদেশিক ঋণ যখন 40% হবে, তখন একটা দেশ দেউলিয়া হতে পারে। সেটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আমাদের কিন্তু শুল্ক বাড়ছে, এটা জানি কিনা, ট্যাক্স এবং শুল্ক কিন্তু বাড়ছে অনেক ক্ষেত্রেই। ব্যবসায়ীদের একটা বাজে অবস্থা যে আমাদের প্রচুর পরিমাণে প্রাইভেট ইনভেস্ট মানে কমে গেছে। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট না হলে কোনো দেশ চালাতে পারবে না, কারণ সেটেল গভর্নমেন্ট না হলে আসলে কেউ এখানে ইনভেস্ট করতে চায় না। আর যারাও বেসরকারি উদ্যোগে ইনভেস্ট করবে, তারা কিন্তু টাকা যার যার কাছে রেখে দেয়, ইনভেস্টমেন্টে যাচ্ছে না, কারণ এখানে একটা ক্রাইসিস হতে পারে। সো একটা বিগ ক্রাইসিস আছে সামনে, কারণ আমাদের এই লোন জিডিপি ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আমাদের একটা সময় 13% হয়েছিল গত জুলাইতে। এবার কিন্তু আপনি দেখছেন যে করের লক্ষ্যমাত্রা, যে রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু 43,000 কোটি টাকা ঘাটতি। আগের গভর্নমেন্টগুলোতে কিন্তু এত ঘাটতি হয় নাই, ক্লোজ 4,000 কোটি টাকা 5,000 কোটি টাকা ছিল। এখন 43,000 কোটি টাকা এই 6 মাসের মধ্যেই ঘাটতি। আমি আপনার কথা বলি, আমি ইনকাম ট্যাক্স দিয়েছিলাম লাস্ট ইয়ারে 2023-তে, আমি দিয়েছিলাম এটা নভেম্বরে। আর এবার আমি লোন দিলাম গত পরশু দিন, এই ট্যাক্স দিলাম গত পরশু দিন ইনকাম ট্যাক্স দিয়েছি। আমাদের দেশে কিন্তু ইনকাম ট্যাক্স খুবই কম দেয় মানুষ, এটা কিন্তু খুব সচেতন মানুষের উচিত না।
ইনকাম ট্যাক্স দেওয়া উচিত। আমি যতটুকু আমার নলেজে ছিল আমি ইনকাম ট্যাক্স তখন থেকেই দিতাম, যে আমার তো রাষ্ট্রের প্রতি কিছু দায় আছে। সো ইনকাম ট্যাক্স তো মানুষ দেয় না, আমাদের এখানে মাত্র 3% মানুষ ইনকাম ট্যাক্স দেয়। আর একটা দেশের কিন্তু সেটেল গভর্নমেন্টের জন্য একটা দেশে কমপক্ষে 17 থেকে 18% আপনার ট্যাক্স জিডিপি রেশিও হতে হবে। আমাদের এটা মাত্র অর্ধেক, 8.2%। আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিওটা 17% হতে হবে বাই IMF প্রেসক্রিপশন। IMF বলছে যে 17% ট্যাক্স জিডিপি রেশিও না হলে ওই দেশের ইনকাম হয় না, মানে অর্থনীতিটা সচল হয় না, স্থির হয়ে যায়। তো বুঝতে পারছি। এখন যে বিষয়টা হলো যে আপনাদের কিন্তু জুলাই রেগুলেশন সম্পর্কে যা পাবেন সব পড়ে ফেলবেন, যেখানেই জুলাই রেগুলেশন পাবেন পড়ে ফেলবেন। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। এটা জানেন তো আপনারা যে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছে গুম কমিশন। আমাদের যে গুম কমিশন হয়েছে, এই গুম কমিশন খুব সম্ভবত 5 সেপ্টেম্বর হয়েছে গুম কমিশন। 5 সেপ্টেম্বর 2024 হয়েছে জাতীয় গুম কমিশন। এরা সুপারিশ করেছে যে 97 জনের পাসপোর্ট স্থগিত করার জন্য। আরেকটা বিষয় হলো যে সরকারি গেজেট প্রকাশ করছে। সরকারি গেজেটে জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে 834 জন শহীদ হয়েছে। 834 জন শহীদ, 834 জন শহীদ। এই তথ্যটা কিন্তু খুবই দরকারি তথ্য। 834 জন শহীদ। আর সর্বকনিষ্ঠ শহীদের কথা জানি কিনা? সর্বকনিষ্ঠ শহীদ, এই সর্বকনিষ্ঠ জুলাই বিপ্লবে সর্বকনিষ্ঠ শহীদ তিনি কিন্তু 4 বছর বয়স। তার তথ্যটা কি কারো জানা আছে? চার বছরের বাচ্চা যে শহীদ হয়েছে ওর নাম হলো আব্দুল আহাদ। 19 জুলাই রায়েরবাগে শহীদ হয়। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ। ওর বয়স 4 বছর। 19 জুলাই রায়েরবাগ যাত্রাবাড়িতে শহীদ। রায়েরবাগ যাত্রাবাড়িতে শহীদ হন। সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ, 4 বছর বয়স। 4 বছর, এটা ইংলিশে লেখেন 4। আর 19 জুলাই রায়েরবাগে শহীদ হয়। 834 সংখ্যাটা মনে রাখবেন, যে কোনো পরীক্ষায় কিন্তু আসবে ইনশাল্লাহ। আর ওই 97 জনের গুম কমিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস হলো যে গুম সনদে বিডি স্বাক্ষর করে, গুম সনদে বাংলাদেশ স্বাক্ষর করে 29 আগস্ট 2024, 76তম দেশ। গুম সনদে বাংলাদেশ স্বাক্ষর করে 29 আগস্ট, 76তম দেশ হিসেবে। আর মনে রাখবেন আন্তর্জাতিক গুম দিবস 30 আগস্ট। আর ঘুম দিবস যদি বলে, আন্তর্জাতিক ঘুম দিবস, বঙ্গবন্ধু জন্মদিন 17 মার্চ। এদিনকে আমার বিবাহ বার্ষিকীও 17 মার্চ আমার বিবাহ বার্ষিকী 2017। ওদিন শুক্রবার ছিল, ঐতিহাসিক দিন না, এখন আর ঐতিহাসিক দিন নাই। গতবার থাকলে একটা ঐতিহাসিক দিন হইতো। এখন মনে রাখবেন আগামীকালকে কিন্তু জিয়াউর রহমানের জন্মদিন, 18 জানুয়ারি 2025। জিয়ার 1936।
এদিনকে জিয়াউর রহমানের জন্মদিন। জিয়াউর রহমান, এবং এই জিয়াউর রহমান ওনার কিন্তু নাম ছিল কমল, ডাকনাম। ডাকনাম ছিল কমল, ছোটবেলার নাম। এই জিয়াউর রহমানের অবদান আছে অনেক, যেমন শিশু একাডেমি এর প্রতিষ্ঠাতা কিন্তু জিয়াউর রহমান, শিশু একাডেমির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, শিশু একাডেমির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। উনি কিন্তু এই জিয়া সম্পর্কে কিন্তু পরীক্ষা আসবে। জিয়াউর রহমান উনি বিসমিল্লাহ চালু করছেন সংবিধানে, বিসমিল্লাহ চালু করেন 1977-এ। উনি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করছেন 1978-এ। জিয়াউর রহমানের সবচেয়ে বড় পরিচয়, যেটা সবার আগে যদি বলে ওনার বড় পরিচয় কি, তাহলে বলুন সেক্টর কমান্ডার। এর সাথে বড় পরিচয় আর হয় না। এরপরে বলুন রাষ্ট্রপতি, তাই সামথিং বলবেন। উনি কিন্তু প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ইন 1978, 78 সালে তিনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। এটা 78 সালে, কিন্তু অনেক জায়গায় লেখা 79, যদিও পার্লামেন্ট নির্বাচনে ছিল 79 সালে। বুঝেন নাই ব্যাপারটা? মজার বিষয় কি জানেন? মজার বিষয় বলবো, সেটা হলো আগামীকালকে আগামীকালে তারেক রহমানের উপস্থিতিতে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে একটা বাচ্চা ভাষণ দিবে, বক্তব্য দিবে, 8 বছরের। ওনার ভাষণটা আমি লিখে দিছি। আগামীকালকে ভাষণটা আমার লেখা, দেখবেন একজন বিএনপি নেতার কন্যা আমাকে লিখতে বলছেন, আমি প্রোভাইড করেছি। প্রেম করে বিয়ে করেছিলেন, হ্যাঁ 1961-এ প্রেম করে বিয়ে করেন নাই। ও আমি বিয়ে করছি, হ্যাঁ আমারটা প্রেমের বিয়ে। ভাই প্রেমের বিয়ে কিনা জানি না, মানে পছন্দ ছিল আমার। সেদিকার বয়স ছিল, সেদিকার মেয়ের বয়স ছিল 2.5 বছর, তখন আমাদের বিয়ে হয়েছে। সেদিকার বিয়ে হয়েছে আগে। একটা বিষয় ছিল এখানে, 7ম অধ্যায়, হ্যাঁ চ্যাপ্টার 7-এ আসি। এখানে আসলে কি কি আছে সিলেবাসে? সিলেবাসে রাজনৈতিক দলসমূহের গঠন, রাজনৈতিক দলসমূহের গঠন, তারপরে আছে গঠন, ভূমিকা ও কার্যাবলী, গঠন, ভূমিকা ও কার্যাবলী, ক্ষমতাসীন ও বিরোধী দলের, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, তারপরে সুশীল সমাজ, এটাকে বলে সিভিল সোসাইটি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটাই আসলে বেসিক্যালি এনজিওস। এনজিওস এদেরকে বলা হয় থার্ড এক্সিকিউটিভ। থার্ড এক্সিকিউটিভ, যেটা আমি এই সরকারকে বলছিলাম থার্ড এক্সিকিউটিভ, অনেকে বুঝে নাই, বকাঝকা করছিল। তো থার্ড এক্সিকিউটিভ এনজিওকে বলা হয়। এখান থেকে আসলে মানে প্রশ্ন আসার কথা, যা 3টা প্রশ্ন আসার কথা, কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে মাত্র 7টা। 3টি করে গত 12টি প্রিলিতে মিনিমাম 36 প্রশ্ন আসার কথা, 36টি প্রশ্ন আসার কথা, প্রশ্ন আসার কথা 36টি, আসছে মাত্র 7টি।
এখান থেকে প্রশ্ন খুব কম আসে, খুবই কম, খুবই কম আসে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলের গঠন, ভূমিকা, কার্যাবলী, ক্ষমতাসীন দল, বিরোধী দল, এগুলো পরীক্ষা আসছিল। ছায়া সরকার বলা হয় বিরোধী দলকে, এই সমস্ত বিষয়। তারপরে এনজিওর গঠন আসছিল। তো এখান থেকে যা আসলে পড়তে হবে সেটা, যেটা যেটা পড়া জরুরি, যেগুলো, 1 নম্বরে নিবন্ধিত দল, এই নিবন্ধিত দল। 2 নম্বরে আরপিও বা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। তারপরে পড়া জরুরি এখানে রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1975 টু 1981। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমি আগে একভাবে পড়িয়েছিলাম, এখন আরেকভাবে পড়াতে হবে। প্রয়োজনের স্বার্থেই এটা আমাদের পড়াতে হবে। কেউ ভাই ট্যাকটক দিয়েন না। সবারই একটা পলিটিক্যাল ইডিওলজি আছে, পলিটিক্যাল পছন্দ অনেকেরই আছে, যার যার পছন্দ থাকে। কিন্তু আমার পড়ানোর সময় আসলে আমি এগুলো ভুলে যাই। ওটা ভুলে যেতে হবে, কারণ আমি আগে যেটা ছিলাম যে ওই সময় প্রশ্ন যেভাবে হয়তো সেভাবে পড়তাম। এখন এই ইতিহাসটাই আমাকে এবার একটু ভিন্নভাবে পড়াতে হবে। তো 1975 থেকে 1981 এটা একটু দেখতে হবে। নাম্বার 4 যেটা, নাম্বার 4 হলো যে সংসদ নির্বাচন, এটা সম্পর্কে পড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে পড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে অষ্টম অধ্যায়ে পড়া যায়। সংসদ এটা নির্বাহী বিভাগ, আইন বিভাগ, সেটার অষ্টম অধ্যায়েও সংসদ নির্বাচন পড়া যাবে। দুটো মিলেই আমাদের পড়া জরুরি। নাম্বার 6 যেটা, সেটা পড়তে হবে হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে বেসিক্যালি যেই এনজিওস গুলো এখন খুব পাওয়ারফুল এবং যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, তাদের পরিচয়। যেমন একবার পরীক্ষা আসছিল আইন ও সালিশ কেন্দ্র, এটা থেকে প্রশ্ন আসছিল। আশোক আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা আসছিল? এটা মানবাধিকার সংস্থা। এই প্রশ্নটা একবার আসছিল। দেখা গেল এই বছর চলে আসলো যে এবছর তো অনেক জানি পপ হয়েছে, যে মানে কয়েকজন তো এনজিও কর্মী সরাসরি, বিশেষ করে অধিকারের যিনি আদিলুর রহমান, তিনি উপদেষ্টা। তারপরে হলো কয়েকজন উপদেষ্টা আছেন যে সরাসরি তারা এনজিওর প্রতিষ্ঠাতা, সেক্ষেত্রে তাদের নাম অবশ্যই লাগবে। যেমন দেখবেন আপনি উনিবিগের প্রধান কিন্তু আপনার খুশি কবির, তিনি কিন্তু ইসে আছেন, উপদেষ্টায় আছেন। তারপরে আছে ব্রতির যে প্রধান শারমিন মুর্শিদ, তিনি কিন্তু মৎস্য উপদেষ্টা ছিলেন। শারমিন মুর্শিদ উনিও কিন্তু উপদেষ্টা। তারপর বেলার যিনি প্রধান সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি কিন্তু এখন সরকারে আছেন। তাহলে বেলা, উনিবিগ, অধিকার, ব্রতি, 4টি এনজিওর প্রধান এখন বর্তমানে গভর্নমেন্টে আছেন। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি তো এনজিও কর্মী ছিলেনই, তিনিও আছেন। সো এখানে এদের পরিচয় জানা খুবই জরুরি। বুঝতে পারছি? যাই হোক, একবার ওই যে অ্যালমন্ড যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটা সংজ্ঞা দিয়েছিলেন, যে অ্যালমন্ড, ওইটা কিন্তু পরীক্ষা আসছিল, অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল, ওইটা কিন্তু আমাদের বইতে ছিল। 40তম বিসিএস আসছিল সম্ভবত, এবং 40তমতে আমাদের বেসিক ভিউ খুবই ছোট ছিল এবং তার মধ্যে এই তথ্যগুলো ছিল। কথা কি বুঝতে পারছি? সো এইগুলো, এর মধ্যে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা আরপিওটা বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ইতিহাসের মধ্যে এখানে যাই পড়ি কমপক্ষে 4 জনের জীবনী আলোচনা করতে হবে। একজন হলো ভাসানী, একজন হলেন জিয়াউর রহমান, একজন হলেন উসমানী, একজন হলেন মেজর জলিল। এদের জীবনী আসলে আলোচনা করা, কর্নেল তাহের, তাদের জীবনী পড়া খুব জরুরি। মেজর জলিল বেসিক্যালি উনি আসলে যেটাকে বলে, ওনার জীবনটাই বুমেরাং ছিল। ওনাকে আসলে বঙ্গবন্ধু গ্রেপ্তার করছে, জিয়াউর রহমানও গ্রেপ্তার করছে, এরশাদও গ্রেপ্তার করছে। শেষ পর্যন্ত লোকটা পাকিস্তানে গিয়ে মারা গেছে।
উনি কিন্তু ইসলামাবাদে মারা গেছেন, বাংলাদেশে থেকে মরতে পারেন নাই। উনি প্রচুর ভারত বিদ্বেষী ছিলেন। ভারত বিদ্বেষী বললে ভুল হয়, ভারত বিরোধী ছিলেন। বিদ্বেষী আর বিরোধী আলাদা জিনিস। ভারত বিদ্বেষী ছিলেন না, তিনি ভারত বিরোধী ছিলেন। এবং উনি বিশ্বাস করতেন যে ভারতের কারণে আমাদের আসলে স্বাধীনতা খর্ব হয়, এটা উনি বিশ্বাস করতেন। এবং এটা এখনো এই বিশ্বাসটা তিনি বিশ্বাস করার আগে এটা বিশ্বাস করতেন হলো ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বিশ্বাস করতেন এটা। এই আইডিওলজিটা তিনিও ধরে রাখছিলেন এবং মেজর জলিল এর মধ্যে খুবই অগ্রগামী ছিলেন। তো এই কয়েকটা বিষয় পড়তে হবে। আমরা এখন দেখি আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার। খুবই জরুরি, এটা বিষয়টা খুবই জরুরি যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার। আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার। এই আরপিও দেখভাল করে নির্বাচন কমিশন। আরপিওর এর বাংলা হলো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। গণপ্রতিনিধিত্ব আদেশ, আদেশ, এটা কিন্তু অধ্যাদেশ না, রাষ্ট্রপতির কাজ না, এটা কিন্তু গভর্নমেন্টের নির্বাহী অর্ডার, এটি নির্বাহী আদেশ। 1972 সালে এই আদেশটি জারি করা হয়। 1972 সালে আদেশ জারি করা হয়, সংশোধন 18 বার, প্রতিবার সংশোধন করা হয়। এটি বেসিক্যালি কি, এর পরিচয় যদি বলেন, এটি হলো যে সংসদ নির্বাচন আইন। সংসদ নির্বাচন আইন। সংসদ নির্বাচন আইনকে বলা হয় আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, সংসদ নির্বাচন আইন। এবং এই আরপিও অনুসরণ করে সংসদ নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায়। রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায়। রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায়। এই রাজনৈতিক দলগুলো যে নিবন্ধন পায়, নিবন্ধনের শর্ত হলো তিনটা শর্ত। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন শুরু হয় 2008 সালে। এই 2008 সালে 39টি দল নিবন্ধন পায়। 39টি দল নিবন্ধন পায়। এ পর্যন্ত নিবন্ধন বাতিল হয়েছে, যেগুলোর নিবন্ধন বাতিল হয়েছিল 5টি, তবে একটা দল ফেরত পেয়েছে। একটা না, 2টা দল ফেরত পেয়েছে, জাকপাও ফেরত পেয়েছে না। এ পর্যন্ত নিবন্ধিত দল, মানে এখন বর্তমানে আছে, অর্থাৎ বর্তমানে নিবন্ধিত দল 48টি। নিবন্ধনের শর্ত 3টি। নিবন্ধনের শর্ত হলো 3টি। 1 নম্বর, রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত 3টা। তিনটির যে কোনো একটি শর্ত হলো, 3টির যে কোনো একটি পাবে না, তার আবার শর্ত আছে। যেমন একটা হলো যে 2টি সংসদ নির্বাচনে অংশ নিয়ে একটি আসন লাভ।
দুটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে একটি আসন লাভ, অথবা অথবা সংসদ নির্বাচনে 5% আসন লাভ। আপনার নিবন্ধিত দল না থাকলেও কিন্তু নির্বাচন করতে পারবে, দল নিবন্ধন নাই কিন্তু নির্বাচন করতে পারবে অন্য প্রতীক নিয়ে। একটা প্রতীক নিয়ে নির্বাচন করবে, তারপর আবেদন করবে, তারপরে ওই প্রতীক পেতে পারে, অন্য প্রতীকও নির্বাচন কমিশন থেকে তাকে দিতে পারে। আরেকটা হলো যে অথবা 1/3 উপজেলায় দলীয় কার্যালয় থাকবে, তবে সেই দলীয় কার্যালয়ে 200 ভোটার সম্বলিত, দলীয় কার্যালয় থাকবে 200 ভোটার সম্বলিত সদস্য নিয়ে। এই তিনটির যে কোনো একটা হলে, আরিস যাও, তোমাকে ডাকে, আরিস ডাকে, যাও এখান থেকে নেও, আমি নিয়ে দিচ্ছি। বাবা বাবা ক্লাস বাবা যাও। এবং এই তিনটা পাওয়ার পরে তাকে আবার অতিরিক্ত শর্ত অনুসরণ করতে হবে। অর্থাৎ সকল পর্যায়ের, দিচ্ছি বাবা দিচ্ছি, ওরা থাকতে হবে। এরপরে দুটি অতিরিক্ত শর্ত হলো, এখানে নির্বাচিত মানে কমিটিতে হতে হবে নির্বাচিত কমিটি। আরেকটা হলো 33% নারী সদস্য থাকতে হবে, 3/1 নারী সদস্য থাকতে হবে, এটা হলো বিষয়। আর নিবন্ধনের অযোগ্য এমন হলো, নিবন্ধনের অযোগ্য এমন শর্ত আছে 5টা। সংবিধান পরিপন্থী হলে, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, লিঙ্গভেদে বৈষম্য করলে, নাম, পতাকা, সিল, বর্ণগণ কর্মকাণ্ড দ্বারা ধর্মীয় সম্প্রদায়ের ঐক্য বিনষ্ট হলে, তারপর হলো গঠনতন্ত্রে দলবিহীন বা একদলীয় ব্যবস্থা সংরক্ষণ বা লালন করার উদ্দেশ্য থাকলে, ভৌগোলিক সীমার বাহিরে কোনো দপ্তর, শাখা বা কমিটি গঠন বা পরিচালনার বিধান থাকলে। অর্থাৎ দেশের মধ্যে রাজনীতি করবে না, কিন্তু দেশের বাইরে রাজনীতি করতেছে, এরকমের উদ্দেশ্য থাকলে। এরকমের অযোগ্যতা হলো 5টি। অযোগ্যতা 5টি। 1, সংবিধান পরিপন্থী, তবে এটা চেঞ্জ হবে। নির্বাচন কমিশনও কিন্তু সংস্কার দিয়েছে, তারা প্রস্তাব, নির্বাচন কমিশনে যে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যে সংস্কার কমিশন, সেখানে কিন্তু তারা সংস্কার প্রদান করেছে। সে জায়গায় বলেছে তারা বেশ কয়েকটা বিষয়। একটা বলেছে যে রিটার্নিং অফিসার থাকবে নির্বাচন কমিশন থেকে, সেখানে প্রশাসন বা পুলিশের কেউ থাকবে না, রিটার্নিং কর্মকর্তা। আরেকটা কথা বলছে, আমি গ্রুপে পোস্ট দেবো না, আরেকটা বলছে যে আগে স্থানীয় নির্বাচন হবে, লোকাল গভর্নমেন্ট নির্বাচন হবে, দেন হলো সেন্ট্রাল গভর্নমেন্ট নির্বাচন হবে, এটা বলছে। তারপরে তারা বলছে যে দল নিয়ে কিছু বলে নাই, নির্বাচন সংক্রান্ত ওই সময় আইন কারণে বলছে। সংবিধান পরিপন্থী যদি হয়, তারপরে ধর্ম, গোত্র, বর্ণ দ্বারা বৈষম্য হয়, সাম্প্রদায়িক হয়, ধর্ম, বর্ণ, গোত্র দ্বারা যদি বৈষম্য হয়, সাম্প্রদায়িক হয়, তারপরে হলো যে দেশের বাইরে কর্মকাণ্ড করে, মানে দেশে করতেছে তারপর দেশের বাইরে করতে পারবে, কিন্তু শুধু দেশের বাইরে করার জন্য করবে সেটা পারবে না। আর একটা অযোগ্যতা হলো যে, হ্যাঁ, একদলীয় কাঠামো যদি থাকে, গঠনতন্ত্রে একদলীয় কাঠামো এটা থেকে থাকে। এই 5টা হলো অযোগ্যতা, 5টি অযোগ্যতা একটা রাজনৈতিক দলের।
ঠিক আছে, আপনারা পড়ার ক্ষেত্রে এখন যেটা হলো যে নিবন্ধনের ক্ষেত্রে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হবে, এটা এখন একটু সময় সাপেক্ষ ব্যাপার। জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল 2013 সালে, 13 সালের পর সেটা আবার হয়ে গেছে 2018 সালে, 18 সালে অবৈধ ঘোষণা করছিল 18 সালে, আবার তারা ফিরে পেয়ে গেছে এই 2024 সালে। 24 সালে তারিখটা আমার মনে নাই, খুব সম্ভবত সেপ্টেম্বরে কোনো একটা তারিখ তারা নিবন্ধন ফিরে পায়, অগস্টে বা সেপ্টেম্বরে, আমার তারিখটা মনে নাই। জামাত নিয়ে আলোচনা হবে দিন 75 থেকে 81, তারপর কিছু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আগামীকালকে সপ্তম অধ্যায় শেষ হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, পড়েন ইনশাল্লাহ। ঠিক আছে, কালকে 8টায় দেখা হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত টানা 8টায়, 5 দিন 8টায় ক্লাস হবে ইনশাল্লাহ।